দর্শক স্বাগত জানাচ্ছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন টাইম পলিটিক্সে। আজকে আমরা এই বিষয়ে আজকে এখানে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। তার মধ্যে আসলে প্রগতিশীলতা, বামপন্থী রাজনীতি, বাংলাদেশের প্রেক্ষাপট সবকিছু নিয়ে। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ধীরেন সিংহ, যিনি পলিট ব্যুরোর মেম্বার সাম্যবাদী দলের, এবং আমাদের সাথে আরও আছেন ইব্রাহিম চৌধুরী খোকন, তিনি সাংবাদিক। আপনাদের দুজনকে টাইম টিভি স্টুডিওতে স্বাগতম। আপনাদের স্বাগতম। তো প্রথমে যেটা বলছিলাম, আসলে প্রগতিশীলতা, ধর্মান্ধতা এখন বর্তমান বিশ্বে এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে দুটো মতবাদই এখন একটি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। বাংলাদেশে আসলে এই মতবাদের বা এই অবস্থানে আসলে খুব একটা বাইরে অবস্থান করছে না। তো এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। আপনার কাছে প্রথমে আসি, সেটি হচ্ছে যে এই যে প্রগতিশীল আন্দোলন, আপনি তো অনেকদিন ধরে এই প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত। সেই 60-এর দশক থেকে বাংলাদেশে এই প্রগতিশীল আন্দোলনের সাথে আপনি যুক্ত হয়েছেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিলেন। তো এই প্রগতিশীল আন্দোলন আসলে আপনি কি মনে করেন যে আপনি কতটুকু দিতে পেরেছেন? এখানে আমি একটা কথা বলতে চাই যে আমরা যে আদর্শ বিশ্বাস করি, সেই মহান মার্কসের যে নীতি, যে 1848 সালে মার্কস এঙ্গেলস যে কমিউনিস্ট ইশতেহার দিয়ে গেছেন, যে শ্রেণীর যে বিভাজন, একটা শ্রেণীকে একটা শ্রেণী কর্তৃক শোষণ, এই শোষণ থেকে মুক্তির পথ, এই আদর্শের ভিত্তিতে আমরা এখানে রাজনীতি করি। এবং আমরা যেটা মনে করি যে বাংলাদেশ শুধু না, বিশ্বের সর্বত্রই সেই আন্দোলন চলছে। এবং 1917 সালে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় শ্রমজীবী মানুষের মুক্তির পতাকা উড়েছে। এর সূত্র ধরে চীনে 1949 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে সেটা সফল হয়েছে। যদিও ভারতবর্ষে 1921 সালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমাদের সন্দ্বীপের কাকা, সবার কাকা কমরেড মুজাফফরের নেতৃত্বে যে 21 সালে কমিউনিস্ট পার্টি গঠিত হয়, ভারতে সেভাবে আমরা সেই লক্ষ্যে এগোতে পারিনি বিভিন্ন কারণে। সামাজিক, আমাদের এখানে বিভিন্ন পশ্চাৎপদতার কারণে এগোতে পারে নাই। কিন্তু প্রগতিশীল আন্দোলন, আমি মনে করি বিশ্বব্যাপী এখনো এর প্রয়োজনীয়তা কোনো অংশেই কমে যায়নি। এবং সেই বিশ্বাস থেকে আমরা এখনো সেই প্রগতিশীল আন্দোলন, বিশেষত কার্ল মার্কস নির্দেশিত যে সমাজ মুক্তির, শোষণ মুক্তির যে রাজনীতি, সেই রাজনীতি সঠিক এবং অবশ্যম্ভাবী বলেই মনে করে এই রাজনীতিতে আছে। আচ্ছা, বাংলাদেশে আসলে আপনি মানে এই যে রাজনীতির প্রেক্ষাপটটা, বামপন্থী যে রাজনীতিটা, এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আসলে কি দিতে পেরেছে? আমরা যদি দেখি যে স্বাধীনতার আগে বা আমাদের মানে বামপন্থী রাজনীতির সেখানে অনেক বড় বড় নেতারা ছিলেন, যারা এখন সেই সব নেতারাই বাংলাদেশের ডানপন্থী যে দলগুলো বা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাতে কিন্তু ঢুকে গিয়েছে, তারাই সেখানে রাজনীতি করছে। বর্তমান সরকারে বেশ কিছু মন্ত্রী রয়েছে। আমরা যদি বিএনপির ভারপ্রাপ্ত এখন মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের কথা ধরি, তিনিও ধরেছেন। তো বামপন্থী রাজনীতির থেকে কেন সবাই বিচ্যুত হয়ে অন্য অন্য দলে যাচ্ছে? আর আসলে বাংলাদেশে বামপন্থী যে রাজনীতিটা, সেটা কেন এখনো ওইভাবে বিকশিত হতে পারেনি যেটা স্বাধীনতার পূর্বে ছিল? একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি। যে এখানে বিষয়টা হচ্ছে শ্রেণী অবস্থান। আমরা যারা বামপন্থী রাজনীতি করি এখানে, আমরা সবাই উচ্চ মধ্যবিত্ত এবং অনেক মানে উচ্চ শ্রেণী থেকেও করেছেন। লেনিন এখানে একটা কথা বলছেন যে কমিউনিস্ট হতে গেলে এটাকে ডি ক্লাস হতে হবে। আমি যে শ্রেণী, আমি যদি একটা বুর্জোয়া শ্রেণী হই, আমি যদি ডি ক্লাস হতে না পারি, আমার শ্রেণীচ্যুতি হয়। আমার আদর্শটা হবে, আমার শ্রেণীটা হবে সেই সবার শ্রেণীর সাথে। সেটা যদি আমি করতে না পারি, তাহলে সেখানে আমার সুবিধাবাদ এক এক সময় এসে যায়। সেই সুবিধাবাদে আমরা নিজেরা এই নিজেকে বিলিয়ে দিই। আমাদের সামনে বসেন যে কাজী জাফর আহমেদ, আমাদের একটা আইকন ছিল যে পাকিস্তানের সময় টঙ্গীতে লক্ষ লক্ষ শ্রমিক ওনার ডাকে আসতো। কিন্তু সেই নেতা এরপরে অনেক অনেক জেল জুলুম, ওনার বিরুদ্ধে হুলিয়া ছিল। স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে, স্বাধীনতা আনার ক্ষেত্রে অনেক অবদান ছিল। কিন্তু পরে দেখা গেল উনি ওনার সেই আদর্শ ছেড়ে এরশাদ সাহেবের মন্ত্রী হলেন, এইগুলো হলেন। এগুলো হচ্ছে আপনার এটা তার শ্রেণীগত অবস্থানকে ধরে রাখার, তার সুবিধা নেওয়ার প্রবণতা থেকে হয়। এই জন্যে প্রগতিশীল রাজনীতি
কমরেড ধরেন ধীরেন সিং, আমি আপনার কাছে আসছি একটু বললি, আপনি কি এটাকে বলছেন যে আসলে ব্যক্তিগত সুবিধার জন্য আসছে? তো আপনার কাছে আসছি, আপনি বলেছিলেন ইব্রাহিম চৌধুরী খোকন, আপনিও কিন্তু এই রাজনীতির সাথে যুক্ত ছিলেন অনেকদিন ধরে, এখন প্রবাসে অবস্থান করছেন। আপনি কি মনে করেন কেন আসলে এই জায়গাটায় উনি যেটা বলছিলেন যে ব্যক্তির দোষ, এটা আসলে রাজনৈতিক মতবাদের দোষ না, কিন্তু মতবাদটা কেন বিকশিত হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি এই সুযোগটা নিতে চাই। আজকে আমার অগ্রজ কমরেড ধীরেন সিং, আমরা আমাদের দ্রোহকাল যখন শুরু হয়, আমাদের প্রাক যৌবনে আমরা ধীরেন সিংদের রাজপথে দেখে রাজনীতিতে অনুপ্রাণিত হই। আমি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি তার সফর সঙ্গী হিসাবে কমরেড ধীরেন সিংকে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন, নিউ ইয়র্কে এসেছেন। আমি তাকে স্বাগত, এবং এই সুযোগে আমার প্রায় 2 দশকের প্রবাস জীবনে থাকার কারণে আমার এই অগ্রজ কমরেডের পাশে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি। আপনার প্রশ্নের উত্তরে ধীরেন সিং খুব সঠিক কথাই বলেছেন যে আমরা নিজেকে, আমাদের শ্রেণী অবস্থান বদলাতে পারি নাই, আমরা আদর্শকে আত্মস্থ করতে পারি নাই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমাদের ঢালাওভাবে বাম আন্দোলনকে যারা অঙ্গুলি প্রদর্শন করেন, যারা নানাভাবে মানে অঙ্গুলি দেখিয়ে বাম আন্দোলনকে, প্রগতিশীল আন্দোলনকে হেনস্থা করতে চান, তাদের জ্ঞাতার্থে বলা যেতে পারে বাংলাদেশের অতীত সমস্ত জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশের ভাষা আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী প্রতিটি আন্দোলন, এবং বর্তমানের যে বাংলাদেশের যে চলমান প্রগতিশীল আন্দোলন, জঙ্গিবাদ বিরোধী, মান্দাতা আমলের ধ্যান ধারণা বিরোধী আন্দোলন, যে সামাজিক সাংস্কৃতিক আন্দোলন, সেখানে বামপন্থী ভাবাদর্শই কার্যত কাজ করছে। আপনি বলবেন যে বামপন্থীরা রাজনৈতিকভাবে বিভক্ত হয়েছেন। হ্যাঁ, একটি আদর্শ, একটি চলমান বিশ্ব নানান সংকটের মধ্য দিয়ে চলে। আমরা বর্তমান বিশ্ব বাস্তবতায় একটি সংকট কাল চলছে। তার মানে সমস্ত বাম আন্দোলন, যে বামপন্থী রাজনীতিকরা কমরেড ধীরেন সিংদের কাজ কখনো বিলীন হয়ে যায় নাই, নিঃশেষ হয়ে যায় নাই। যে বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম মহামতি কার্ল মার্কস করে গেছেন, যে আন্দোলন সংগ্রাম লেনিন করে গেছেন, সেই আন্দোলন সংগ্রাম থেকে আদর্শের সৈনিকরা এখনো সরে আসে নাই। এখনো বাংলাদেশের গার্মেন্টস আন্দোলন, এখনো বন্দর শ্রমিক আন্দোলন, এখনো চা শ্রমিক আন্দোলন ধীরেন সিংরা রুখে দাঁড়ান। এখনো পরিবেশ আন্দোলন নিয়ে ধীরেন সিংদের অনুসারীরা রুখে দাঁড়ায় বলেই এখনো বঞ্চিত মানুষের পক্ষে, মানবাধিকারের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে কথা বলার মুখ সর্বত্র আছে। এখনো যদি বলেন সারা বাংলাদেশে কাদের মানুষ আস্থার সাথে মনে করে যে এরা ধান্দাবাজি ছাড়া দল করে, এরা ধান্দাবাজি ছাড়া রাজনীতি করে, গণমানুষের কথা বলে, সেই ধীরেন সিংদের কথাই বলে বাম রাজনীতি যারাই করেছেন। আপনার প্রশ্নের উত্তর আমি বিস্তারিত দেওয়ার সুযোগ আজকের অনুষ্ঠানে নাই, তবে আপনি যে প্রশ্নের সূত্রপাত করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি অনেক আন্দোলনের কথা বললেন, কিন্তু সবার রাজনীতির মূল হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। যখন আমরা ভোটের মাঠে দেখি বা অন্য কোনো বড় ধরনের আন্দোলন দেখি, রাজনৈতিক আন্দোলন, আপনি বলছেন সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের কথা, কিন্তু কেন বারবার এই স্বাধীনতার পরবর্তীতে তারা এরকম বিফল হচ্ছে? আমরা যদি রাজনীতির আরেকদিকে তাকাই, সেই শাহজাহান সিরাজ বলেন বা আসম আব্দুর রব বলেন, তারা আজকে কোথায় হারিয়ে গেছে? তো সবকিছু কেন আপনারা মানুষের কাছে পৌঁছতে ব্যর্থ হচ্ছেন? আমাদের এটা ব্যর্থতা, রাজনীতি তো মানুষের জন্য। এটা খুবই সুন্দর কথা। আমরা ব্যর্থতা, আমরা ভোটের রাজনীতিতে আমরা জয়ী হতে পারি নাই। জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের বাম রাজনীতিবিদরা ক্ষমতা গ্রহণ করতে পারে নাই। এই ব্যর্থতা শুধু ভোটের রাজনীতি না, আপনাকে আস্থার রাজনীতিতেও যুক্ত হতে পেরেছেন? আমরা মনে করি আস্থার রাজনীতি বাংলাদেশের মানুষ বাম রাজনীতিবিদদের আস্থায় রেখেছে। বাংলাদেশের মানুষ মনে করে এরা দুশ্চরিত্রহীন না, যারা একজন দুইজন করে এখনো প্রতিফলনটা আমি বুঝবো না। আপনি সমাজের সুবিধাবাদী শ্রেণী থেকে এসেছেন, জানেন। আপনি যান চা শ্রমিককে, আপনার আমার মতো সংবাদ কর্মীরা আমরা কখনো সমাজের ওই দৃষ্টিভঙ্গিতে দেখে নাই। আপনি যান সিলেটের চা শ্রমিকদের, আপনি যান হোটেল শ্রমিকদের রেস্তোরাঁয়, আপনাদের কেউ চিনে না। আর চিনে না কে বিএনপি আওয়ামী লীগ করে, চিনে ধীরেন সিংদের। ওই বঞ্চিত অধিকার হারা নিপীড়িত মানুষের, আপনি যদি সিলেটের ওই সুইপার কলোনিতে যান, ওখানে জানে ওই মানুষটার পক্ষে কে কথা বলতে পারে, তাদের নেতা ধীরেন সিং, তাদের নেতা কোনো এক বাম নেতা। এখন আপনি বলেন যে আস্থার আধিক্যের দিক থেকে আপনারা তো সামনে নেই। আমাদের মাঝে পুঁজিবাদের বিরাট পাহাড়, এই পাহাড় ডিঙ্গানোর যে বৈরী পথ আমাদের অতিক্রম করতে হয়তো আমরা বারবার বাধাগ্রস্ত হচ্ছি, আমরা কৌশল বদলাচ্ছি। হ্যাঁ,
এটা এখনো সফল হয়নি, কিন্তু এর মানে নয় যে এই দেশের বাংলাদেশের বাম আন্দোলন, বাংলাদেশের প্রগতিশীল আন্দোলন থমকে গেছে বা তাদের খারাপ ব্যর্থতার পাহাড়ে দাঁড়িয়ে তারা শুধু কথা বলেন। কমরেড ধীরেন সিং আমাকে যদি একটু সহযোগিতা করেন এই প্রশ্নের উত্তরের জন্য। হ্যাঁ, আমি আপনাকে এটাই বলছিলাম। উনি বলছেন যে একটা ক্রান্তিকাল চলছে, মানে আমাদের যে বাম পলিটিক্স বলেন সেটার। তো এই ক্রান্তিকাল থেকে আসলে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি ওই প্রেক্ষাপটেই বলি, তো সেই প্রেক্ষাপটে বের হয়ে আসার ক্ষেত্রে এবং গণমানুষের মধ্যে ঢুকার মধ্যে তাদের যে আস্থা অর্জন, উনি বলছিলেন যে আস্থাটা তারা নিতে পেরেছে, কিন্তু আসলে তার প্রতিফলনটা আমরা কখনো, প্রতিফলনটা আসলে আমরা রাজনীতির মাঠেই ওইভাবে দেখতে পারি, কিন্তু ওইটা আপনাদের কাছে পাইনি। সেই এতদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আপনি কিভাবে বলবেন যে এই প্রতিফলনটা আপনারা ঘটাতে পারবেন? ধন্যবাদ। যেটা একটু আগে থেকে আমি বলি যে আমরা যদি দেখি যে আমাদের স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতা তো 71 সালে যুদ্ধ হয়েছে আর স্বাধীনতা হয়ে গেছে তেমন বিষয় না, এটা অনেক আগে থেকেই 48 থেকেই যে ভাষার সূত্রপাত, এর লক্ষ্য ছিল মানে বাঙালি জাতিগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রশ্নটার সঙ্গে জড়িত ছিল। এবং সেই আন্দোলনে ওতপ্রোতভাবে যে আন্দোলনের মেকার কমিউনিস্ট পার্টি এর পিছনে থেকে আন্দোলন করছে, বিরাট সফলতা। বাংলা আজকে 21শে ফেব্রুয়ারি বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেটা যদি একটা দেখেন, আমি বলবো সেটা আমরা যারা প্রগতিশীল রাজনীতি করেছি অথবা আমাদের অগ্রজ যারা করেছেন তাদের বিরাট একটা সাফল্য, এবং এই সাফল্যকে চিরদিনের জন্য ম্লান করা যাবে না। এটা গেল। এরপরে পাকিস্তান আমলের 69 আমি ছাড়লাম, 71 পরবর্তী আমলে আমাদের আওয়াজ ছিল, আমরা 71-এ যুদ্ধ করলাম কেন? পাকিস্তান একটা সাম্প্রদায়িক দৃষ্টিতে পূর্ব পাকিস্তানের সমস্ত গণতান্ত্রিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, রবীন্দ্রনাথের নাম নেওয়া যেত না, নজরুলের নাম নেওয়া যেত না, এই যে সাম্প্রদায়িকতা, এ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হলাম। কিন্তু আমরা আমাদের যে চিন্তার বিষয়টা, আমাদের লক্ষ্যটা, আমরা মনে করছি যে অগ্রগতির মূল শর্তটাই হচ্ছে অসাম্প্রদায়িকতা। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম 71-এর পরে সেই শাসক শ্রেণীর ক্ষমতায় যাওয়ার প্রশ্নে সেই তাদেরকে যে প্যান ইসলামিক ধর্মকেই লালন করা হলো। এই লালন করা একটা প্রতিপক্ষ আমাদেরকে যে ঠেলে আমরা যে প্রগতিশীলতার রাজনীতি করি সেটা আছে, চিরদিন থাকবে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা ব্যর্থ হই না, একটা লড়াই চলছে সাম্প্রদায়িকতাকে। এই লড়াইয়ে এখন আপনাদের আসলে অবস্থানটা কত? আমাদের অবস্থান আছে আর আছে, আমি একটা শক্ত না নরম? অবশ্যই শক্ত। জনগণ আমাদের সাথে আছে। আমি একটা প্রমাণ দেই যে কাদের মোল্লাকে ফাঁসির প্রশ্নে 2013 সালে আপনার 5 ফেব্রুয়ারি যে জাগরণ মঞ্চের যে উত্থান, জাগরণ মঞ্চ কিন্তু সেই শাসক শ্রেণীর যে চিন্তা, ধর্মভিত্তিক ক্ষমতায় থাকার জন্যে ধর্মকে ব্যবহার করে আমি ক্ষমতায় থাকবো, ক্ষমতায় যাব, এর বাইরের একটা বিরাট জাগরণ, এবং এই জাগরণটা প্রগতিশীল রাজনীতির ধারাকে বহন করে। আমার এই বিশ্বাস, আমি মূল্যায়ন করেন। সেই হেতু আমি বলবো সেই জাগরণে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। সমাবেশটা হচ্ছে কিন্তু সেটা বিক্ষিপ্তভাবে, এবং আবার যেইখান থেকে বিক্ষিপ্ত হয় না, বলেন বিএনপি বলেন সেই মানে ঘরে কিন্তু ঢুকে যাচ্ছে। আপনারা আন্দোলনের সুফল যেটা, আমি যেটাই আপনার কাছে প্রশ্নটা ছিল আসলে, আপনারা এই আন্দোলনে বা বামপন্থী রাজনীতিতে বাংলাদেশে সফল হতে আপনারা কি করবেন? আমরা তো সেটাও একটা অ্যাচিভমেন্ট আমরা মনে করি। এখন আন্দোলন তো সমাজতন্ত্র তো আপনার এই লেনিন এবং মাও সেতুং বলে জাননি যে এটা ওনাদের ধারণাই ছিল যে এত তারিখ আমি সমাজতন্ত্র সমাজ ব্যবস্থা আমি কায়েম করলাম, সেটা বলে যান। এটা প্রক্রিয়া এসে 1 অক্টোবর লেনিন দেখেছেন যে সব পর্যায়ে এসে একটা পর্যায়ে এসে উনি ঘোষণা দিলেন যে আজ থেকে রাশিয়া সমাজতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু এই যে স্বাধীনতার এত বছর পরেও আসলে না হবে, যেটাই বলতে চাচ্ছিলাম আপনাকে, আপনার ওই প্রশ্নের উত্তরটা আমি চাচ্ছিলাম যে এত বছর পরেও কিছু যখন মানে ওইভাবে যখন আপনারা একটা সংঘবদ্ধ শক্তি হতে পারেননি, বারবার মানে বামপন্থী রাজনীতিগুলো দলগুলো ভেঙে গিয়েছে এবং বিভিন্ন নেতারা, আপনাদের যারা বড় নেতারা ছিল তারা অন্য অন্য দলে গিয়েছে। আমার প্রশ্নটা ছিল সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে আপনার আসলে পরিকল্পনাটা আপনারা কি নিতে পারেন? না, আমরা তো জনগণের যে মুক্তির বিষয়টা সেটাকে আমরা প্রাধান্য দিয়ে রাজনীতি করি। এবং আমি আপনাকে ওই যে 2013 সালের একটা এক্সাম্পল আমি দেখালাম যে জনগণের মধ্যে কিন্তু সেই চেতনা কাজ করতেছে, আমরা সামনে পারতেছি না। এরও একটা কারণ আছে,
যে এখানে রাজনীতি এখন পণ্য। রাজনীতি আগে ছিল ত্যাগ, ত্যাগ তিতিক্ষা, আমি আমার জীবনকে উৎসর্গ করব একটা শ্রেণীর মুক্তির জন্য, এবং মার্কস সেটা আমাদের শিখিয়ে গেছেন। কিন্তু এর বিপরীতে আমরা দেখলাম যে রাজনীতি হচ্ছে পণ্য, রাজনীতিকে ব্যবহার করে আমি কিভাবে নিজে লাভবান হতে পারি, এই প্রক্রিয়াটা প্রবল আমাদের দেশে। এবং এই প্রক্রিয়াটা আরও প্রবল হয়েছে যে ধর্মের ব্যবহার। ধর্ম যারা করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা, যারা নাস্তিক, সমাজে যাতে আমাদের গ্রহণযোগ্যতা না থাকে, একটা বিরাট প্রচারণা আছে। এই প্রচারণা একটা প্রতিবন্ধকতা, এগুলো আমরা অনেকটা কাটিয়ে উঠছি। যারা প্রচার করতো যে কমিউনিস্টরা আপনার ধর্ম মানে না, নাস্তিক, আজকে বলেন এই জামাত ইসলামের খুব দাপটের সাথে তারা রাজনীতি করছে, আজকে কোথায়? আজকে একটার পর একটা তাদের অপরাধের জন্য তাদের জীবন দিতে হচ্ছে। যে আমরা মনে করি সেই সূর্য, যে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে যাই, সে সূর্য ডুবে যায় নাই, সূর্য নিশ্চয়ই এটা আবার উঠবে। ইমরান চৌধুরী, আপনার কাছে মানে উনি বলছিলেন যে দুটো বিষয়, যে সাম্প্রদায়িকতা আসলে আপনাদের এই আন্দোলনকে বাধাগ্রস্ত করছে, কারণ ক্ষমতায় থাকার জন্য সবাই সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েছে এবং রাজনীতিকে পণ্য হিসেবে বলেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, পশ্চিমবঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরে বামপন্থীর সাথে রাজনীতি, তারা কিন্তু জ্যোতি বসু ছিলেন, অনেক দিন ছিলেন, আর সেখানেও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী ক্ষমতায়। তো গোটা বিশ্বেই কিন্তু আসলে মানুষ যেটাকে ভালো মনে করে, যেটাকে বলে গণতন্ত্রের একটা ভাষা রয়েছে, কিন্তু কিছু জায়গায় মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। তো আবার বলছেন পণ্য, এই পণ্য এবং অসাম্প্রদায়িকতা, এই দুটো বিষয় আপনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি না দেখেন, প্রেক্ষাপটটা কি যে সারা বিশ্বে কি অন্য কোনো সূত্র পেয়ে গেছেন কোথাও যে আমরা ঠিক আছে ওই সমাজতন্ত্র আর চলবে না, বাম রাজনীতি আর চলবে না, আমরা এই ব্যবস্থাটাকেই নিলাম, ওইটাকে মডেল হিসেবে নেন, এটা তো গ্রহণ হয় নাই কোথাও। নানান চড়াই উত্তরায় আপনি যদি দেখেন যে দেশে দেশে মানে বাম রাজনীতির যে উত্থান ঘটেছিল, এবং মানে যেখানে এখন যে বাধাগ্রস্ত অবস্থা, একটা বৈরী অবস্থা, এটার জন্য নেতৃত্বের ব্যর্থতা দায়ী। আমরা মনে করি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন আমাদের নেতাদের ব্যর্থতা আছে, আমরা কর্মী সংগঠকদের ভুলের মাসুল অনেক বড়, এই মাসুলটা আমাদের দিতে হচ্ছে, আমরা তো এটা অস্বীকার করে লাভ নাই। এইসব প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে যদি দেখেন আমাদের খালি যে ব্যর্থতাই আছে এটা নয়, আজকে সফলতা আছে। আজকে বাংলাদেশ, আপনি সদ্য স্বাধীন বাংলাদেশে পাকিস্তান থেকে আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধ করে আমরা অসাম্প্রদায়িক চেতনা, ধর্মনিরপেক্ষতার কথা বলে যে দেশ স্বাধীন করলাম, সেখানে বাম রাজনীতিবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেখানে আমাদের বড় বড় উজ্জ্বল তারকারা ছিলেন। তারপরে আমরা আমাদের স্বাধীন স্বদেশে একজন কবি যখন কবিতা লেখলেন ঈশ্বরকে ইঙ্গিত করে, তিনি দেশে টিকতে পারলেন না। আজকে বাংলাদেশে আপনি যদি দেখেন, আপনি তাদের পক্ষে থাকেন বিপক্ষে থাকেন, আজকে লক্ষ লক্ষ ছেলেরা তাদের ব্লগ লিখতে পারে। এটা একটা মুক্ত বুদ্ধির চর্চা প্রসার ঘটেছে, এটা ঠিক। ওটা উল্টা দিকেও এক্সট্রিমিজম, যেটা রক্ষণশীলতা বেড়েছে। এখন একটা সমাজ, একটা বিশ্ব, আজকে সারা পৃথিবীতে জঙ্গিবাদ, আজকে সারা পৃথিবীতে রক্ষণশীলতা, আজকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রাক্কালে আমি বসে কথা বলছি, যে সমাজে 20-25 বছর আগে আমরা যখন এই দেশে আসি, মানে এই যে পুঁজিবাদের এই বিশ্বালয়ে, আমরা এখানেও কিন্তু ধর্ম নিয়ে আমাকে কোনোদিন প্রশ্ন করে নাই। কিন্তু আজকে আমাদের আগামী নির্বাচন যে মাত্র কয়েক সপ্তাহ বাকি, বা হাতে গোনা কয়েক সপ্তাহ বাকি, আমরা এখানে রক্ষণশীলতার উত্থান দেখছি, ধর্মান্ধদের উত্থান দেখছি। তার মানে এসবই কিন্তু শেষ নয়, এর পাল্টা একটি প্রগতিশীল শক্তি, একটা উদারনৈতিক শক্তি, একটি মুক্ত চিন্তার শক্তি সবসময় এখানে তৎপর, এবং এটা সারা পৃথিবীতে আছে। এবং আমাদের বাংলাদেশে আমি মনে করি এটা আরো শক্ত। আমাদের রাজনীতির খালি আপোষকামী নেতাদের খবর আমরা জানি না ত্যাগ তিতিক্ষায় হারিয়ে যাওয়া হাজার হাজার কর্মীর খবর আমরা জানি না। আমাদের বাম রাজনীতি করতে গিয়ে কত মানুষ আত্মাহুতি দিয়েছে, নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছে। এইসব বিসর্জন বৃথা হতে যেতে পারে না। রাজনীতি মানে ত্যাগ তিতিক্ষা। রাজনীতিতে আসলে আমরা যত নেতা, আমাদের বঙ্গবন্ধু থেকে শুরু করে, বঙ্গবন্ধু তার জীবনে 14টি বছর হিসেব করলে আসলে জেলে কাটিয়েছেন। তো সেই হিসেবেই বলা হচ্ছে যে এই যে অসাম্প্রদায়িকতা বা যেটি মানে আপনারা মূল নীতি নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেই মতবাদের বিরুদ্ধে যে অন্য কোনো মতবাদ দাঁড়ানো রয়েছে, তাহলে কি তারা আপনাদের চেয়ে বেশি শক্তিশালী? যেসব মতবাদগুলো যে তারা মানুষকে বেশি আকর্ষণ করতে পারছে, কারণ আপনি শুধু বলছেন যে রক্ষণশীলতাগুলোকে ধারণ করছে মানুষ, কিন্তু সেই রক্ষণশীলতাকে কিন্তু শিক্ষিত মানুষরাই নিচ্ছে।
তাহলে এটার সমস্যাটা কোথায় আসলে? ওই কেন ওই ওই মানুষজন শিক্ষিত ওটাকে সুবিধাবাদী যে ধরিয়ান সিং তার বক্তব্যের শুরুতেই বলেছেন, ওই যে সুবিধাবাদী শ্রেণী থেকে আসা লোকজন তার শ্রেণী অবস্থান বদলাতে পারে নাই, যে শ্রেণীদের মধ্যে যে অভিশাপ কাজ করে, যে নানা সমস্ত অপনুষঙ্গ কাজ করে, সেসবকে ধারণ করে আপনি বলেন আজকে যে ছেলে, আজকে যে যুবক, সে ছাত্র ইউনিয়নের মিছিলে কেন যাবে? সে তো টেন্ডারবাজি পাবে না, তার কাছে তো কোনো বাড়ি গাড়ির হাতছানি নেই। তারপরেও এদেশে কি প্রগতিশীল ছাত্র আন্দোলন থমকে দাঁড়িয়েছে? একদম কি মিছিল হয় না? হয়। গুটি কয়েক ছেলে দাঁড়িয়ে আছে, সে পরাজয় জানেও, সে জানে একা সে মিছিল করবে জনগণের অধিকারের জন্য, তারপরেও সে মিছিলে হাত উঠায়, সে বলে দুনিয়ার মজদুর এক হও। এটা কি বড় করে দেখার সুযোগ নাই? আপনি যখন দেখবেন পরাজয় নিশ্চিত, আপনি দেখবেন সারা কেউ বলছে না, সেখানে একা দাঁড়িয়ে এসে সত্য কথাটা বলছে, সে উচ্চারণ করতেছে বীর দর্পে। এটা কি আমরা অনেক বড় শক্তিশালী মনে করি না? পৃথিবীর সভ্যতার ইতিহাসে এই শক্তিটা অনেক সময় বড় শক্তি হয়ে দাঁড়ায়। আমরা যে এখন সারা পৃথিবী যে একটা কুয়াশাচ্ছন্ন বিষয় দেখছি, জঙ্গিবাদ, এই উত্থান দেখছি, আপাতত আমাদের গণতন্ত্রের মধ্যে যে অসহনশীলতা, আপনাদের যে মানে ব্রিটিশ গণতন্ত্রের যে সংজ্ঞা আমরা আপনার গণতন্ত্রের স্লোগান দিই, সেখানেও মানে আমরা বলতেছি যে এখন গণতন্ত্র, এখন মানবাধিকার, একদম মুক্ত চিন্তার কথা বাদ দাও, এখন উন্নয়ন করো, এইসব নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা চলছি, কিন্তু সমাধান তো নাই। সমাধান কি? আমরা বলতেছি সমাধানটাই হবে যারা বঞ্চিত, অধিকার হারা মানুষ, যাদের শ্রেণী অবস্থান, শ্রমিক শ্রেণীর মুক্তি, মজদুরদের মুক্তির মধ্য দিয়েই একটি সমাজের পরিপূর্ণ মুক্তি হতে পারে, সেখানে একটি সর্বোচ্চ গণতন্ত্র মানবাধিকারের উত্তরণ করতে পারে। আমি যদি মনে করি এই বিষয়ে মানে আমার চেয়ে ভালো বলবেন ধীরেন সিং, তিনি যোগ করতে পারেন। কাছে আসছি, উনি বলছিলেন যে আপনিও বলেছিলেন যে সমাজে সুবিধাবাদী শ্রেণী থেকে আসা, কিন্তু আমরা যদি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্বাধীনতার পর থেকে চিন্তা করি, তাহলে আমাদের সুবিধাবাদী শ্রেণীর চেয়ে যারা মানে একদম নিচু স্তরে রয়েছে, মধ্যম স্তরে রয়েছে, সেই শ্রেণীর অবস্থাটা বা অংশটা অনেক বড়। তো সেই শ্রেণীর অংশটাকে আপনারা তাহলে ধরতে পারলেন না কেন? সমাজে সুবিধাবাদী শ্রেণী তো খুব গুটি কয়েকজন মানুষ, আপনারা কেন অত বড় একটা শ্রেণী, বলা যায় দেশের 80% মানুষ সেই শ্রেণী, তারা কেন আপনাদের সঙ্গ দিল না? না, সঙ্গ দিল না কিভাবে? আমি তো একটা না, সঙ্গ দিল না, এটা আমরা দেখি সংকট, এটা সংকট। জনগণের চাহিদা ছিল যে যুদ্ধাপরাধীদের উপযুক্ত সাজা হবে, এটা তো আওয়ামী লীগের নির্বাচনী ম্যান্ডেট ছিল এবং এটা 14 দলের সমর্থনে এটা ছিল। যখন জনগণ যে কোনো কারণটা বলতে যাচ্ছি না, যখন মানে রায়টা হলো যে তার যাবজ্জীবন, এর যে প্রতিক্রিয়া, এটা সুপ্ত ছিল যে আমাদের প্রগতিশীল রাজনীতি সুপ্ত আছে, বিভিন্ন কারণে বিকশিত। যেমন একটা ডিম তার উপযুক্ত মাত্রায় তাপ পাওয়ার পরে সে ফুটবে। এবং এই যে আমরা বলি আমরা খুব আশাবাদী, আমরা 52 সৃষ্টি করেছি, বাংলা প্রতিষ্ঠা করেছি, এর মধ্যে মানে শতভাগ বাম প্রগতিশীলদের অবদান। 69-এ না, 67-তে যখন কাকমারিতে মৌলানা ভাসানীর নেতৃত্বে সম্মেলন হয়, কাকমারিতে ন্যাশনাল আওয়ামী পার্টি বিভক্ত হয়, আওয়ামী লীগ থেকে মৌলানা বেরিয়ে আসেন, উনি তখন পাকিস্তানকে বলেছিলেন যে পাকিস্তানের যদি এই শোষণটা চলে তাহলে তোমাদের আসসালামু আলাইকুম। মানে এই ধারাটা চলে আসছে, এই ধারাটা আমরা চলে আসছে এবং বারে বারে এই ধারাকে বাধা দেওয়ার জন্য এই কাজটা তীব্রভাবে করছে। ওই যে আমার সাংবাদিক বন্ধু বলেছেন যে এখানে যে এই বারে বারেই যে এই পথকে রুদ্ধ করার জন্য যে এই প্রচেষ্টা, যে সাম্প্রদায়িকতা দিয়ে বিভিন্নভাবে যে এই প্রচেষ্টা চলছে, দেখা যাচ্ছে বর্তমানেও কি বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির ক্ষমতায় রয়েছে বলে আপনি মনে করেন? ক্ষমতা না থাকলেও এই সেন্টিমেন্টটা কাজ করতে, আধিপত্যটা রয়েছে সমাজের বিভিন্ন জায়গায়। যেমন আমরা বলি, আমরা কমিউনিস্ট ভাষায় বলি যে সামন্তবাদ নাই, বড় বড় জমিদার নাই, কিন্তু সামন্তবাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা, সে অনেকে মনে করে সে জমিদারের ছেলে হিসাবে গর্ব করে, এই ধারণাটা এখন আছে। এবং এটা আমি বলবো যে একটা যুদ্ধ, আমরা একটা ফাইটের মধ্যে আছি, যে এই প্রাচীন ধ্যান ধারণা, ধর্মসহ যে ধারণা, এর সাথে প্রগতিশীলতার একটা যুদ্ধ চলছে। এখন যুদ্ধ চলাকালীন আপনি বলতে পারেন না যে আমি হেরে গেছি, আমরা যুদ্ধে আছি। আচ্ছা, আপনি হেরে যাননি, কিন্তু আপনার দলের নেতা দিলীপ বুড়া, তিনি সরকারের মন্ত্রী ছিলেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে এই নিউ ইয়র্কে এসেছেন,
আপনি তো সরকারেরই একজন, মানে আপনার সরকারের ভিতরে ছিলেন, হ্যাঁ। এই যে সরকারের ভিতরে থেকে আসলে আপনারা কি করতে পারলেন? আপনারা তো একই সাথে বামপন্থী আন্দোলন করছেন, হ্যাঁ। আবার একই সাথে পুঁজিবাদের মতাদর্শে যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারের অংশ হয়ে রয়েছেন। দুটো দুই মেরুর, যদিও আপনারা দুই পায়ে দুই দিকে যেই চলছেন, এর মধ্যে দিয়ে আসলে আপনারা কি করতে পারেন? ধন্যবাদ, আপনার সুন্দর একটা প্রশ্ন। এইটা প্রশ্নটা আপনার ঠিক আছে, এটা ক্লিয়ার হওয়া উচিত। আমরা সরকারে গেছি একটা কারণে। আপনারা জানেন যে এই বিএনপি জামাত জোট সরকারের আমলে যেভাবে মৌলবাদ এবং জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করা হয়েছিল, সেটা কিন্তু যদি কন্টিনিউ করতো, আজকে আমার মনে হয় বাংলাদেশে জাতীয় পতাকা থাকতো কিনা, এটা একটা প্রশ্ন। বাংলাদেশে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা থাকতো কিনা, এটা একটা সন্দেহ, আমার মনে থাকতো না। যদি আমরা এই 14 দলের নেতৃত্বে আন্দোলন করে যদি এই অপশক্তিকে সরাতে না পারতাম, তাহলে সেটা পাকিস্তানের তারা তো আওয়াজ তুলেছিল পাকিস্তানের সাথে কনফেডারেশন, এমন পর্যায়ে। আমি কথাটা একটু আসতেছি আপনার এখানে। এখন এই প্রেক্ষাপটে আমি বললাম যে আজকে মাসুদ বলেছেন যে একটা সময় না, মানুষের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমস্যা অনেকগুলো থাকে, কিন্তু আপনাকে চিহ্নিত করতে হবে কোন সমস্যাটা প্রধান। আমি কমিউনিস্ট পার্টি সাময়িক করি, আমার কাছে আদর্শিক ভিত্তি হচ্ছে আমি সমাজতন্ত্র করব, তাই না? কিন্তু সমাজতন্ত্র করতে গিয়ে আমার সামনে যে বাধাটা আসছে সাম্প্রদায়িকতা, প্রধান সমস্যাটা হচ্ছে, তো মাসুদ বলছেন যে প্রধান সমস্যাটা যদি আমরা চিহ্নিত করে নিরসন করতে পারি, তাহলে অন্যান্য সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হবে। এই প্রশ্নে আমরা আওয়ামী লীগ সহ 14 দল ফোন করছি, কারণ আমরা দেখেছি যে এক শক্তি দিয়ে তাদেরকে নির্মূল করা যাবে না। আমাদের প্রধান কাজ হচ্ছে যে এই দেশে সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদকে নির্মূল করতে হবে, তারপরে আমার আগমনটা হবে। লোকে আপনিও দেখবেন তখন আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার, টাকা দিয়ে ইব্রাহিম চৌধুরী খুকন বলেছেন টেন্ডারবাজি দিয়ে, এত প্রচারণায় যে আমরা যে বিকশিত হব, মানে চারিদিক দিয়ে যেমন ঢেকে দেওয়া শাক দিয়ে ঢেকে দেওয়ার যে ব্যবস্থা, এটা কিন্তু চলে আসছে, যেটার দরুন আমরা আপনাদের চোখে, আপনাদের দৃষ্টিতে আমরা ধরা দিতে পারি নাই, কিন্তু আমি মনে করি সেটা আলোকিত হবে। সাম্প্রদায়িকতার পরাজয় হবে, জঙ্গিবাদ পরাজয়। কারণ জঙ্গিবাদ যারা করে ধর্মের নামে করে, কিন্তু আমি যদি বলি হযরত মুহাম্মদের মদিনা সনদের কথা, মদিনা সনদে উনি বলেছেন নন মুসলিম যারা, মুসলমানদের উনি নির্দেশ দিয়েছেন তাদের হেফাজত করার জন্য, তাদের সহযোগিতা করার জন্য। এরা কি এই জঙ্গিবাদটা এরা করে? এরা করে তাদের আখের গোছানোর জন্য, তারা ওয়াজ নসিহত করে তাদের সম্পদ বাড়ানোর জন্য। এটা তো ইসলাম না। আমরা প্রকৃত যদি ইসলাম, হযরত মুহাম্মদের ইসলাম যদি হয়, সমাজতন্ত্রে অনেক কাছাকাছি। আচ্ছা, যাই হোক, আমরা কথা বলছিলাম এগুলো নিয়ে। তো আমরা বিরতির পর আবারও ফিরে আসবো এই বাংলাদেশ এবং বাংলাদেশের সমকালীন রাজনীতি, বামপন্থী রাজনীতি এবং এই বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ওজন পার্কের আটলান্টিক এভিনিউতে গড়ে ওঠা বাংলাদেশি মালিকানার থাই ফুডের সমাহার আহার, দেশীয় স্বাদে একমাত্র হালাল থাই ফুড আহার, শতভাগ স্বাস্থ্যসম্মত ও হালাল খাবারের নিশ্চয়তায়। থাই স্যুপ, ফিশ, শ্রিম্প, গ্রিল ফ্রাইড চিকেন সহ থাই স্যালাদের সমন্বয়ে রয়েছে বিভিন্ন মুখরোচক থাই খাবার। এছাড়াও রকমারি সফট অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, থাই আইসড বাবল টি এবং জুস আমরা অত্যন্ত যত্ন সহকারে পরিবেশন করে থাকি। আমাদের রয়েছে দক্ষ শেফ, কোয়ালিটি প্রেজেন্টেশন, cool and comfortable environment. Ahar, 7917 Atlantic Avenue, Ozone Park, New York 11421. Phone 718-296-2846. Thinking of buying a home or refinancing your mortgage? Now is the perfect time to do it with interest rates at record low. Since 1996, Omni Mortgage and their team of professionals have been helping many like you and others in their mortgage needs. Call their mortgage experts today at 718-441-7000 or 516-441
7000। আপনি কি নিউ ইয়র্কে মেডিকেল ক্যারিয়ার করতে চান? তাহলে আজই নিউ ইয়র্ক স্টেট এডুকেশন কর্তৃক লাইসেন্স প্রাপ্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ ইয়র্ক মেডিকেল ট্রেনিং সেন্টারে চলে আসুন। এখানে যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে: নার্স অ্যাসিস্ট্যান্ট, ইকেজি টেকনিশিয়ান, পেশেন্ট কেয়ার টেকনিশিয়ান, ফার্মেসি টেকনিশিয়ান, মেডিকেল বিলিং, মেডিকেল অফিস অ্যাডমিনিস্ট্রেশন, সিপিআর, ডায়ালাইসিস টেকনিশিয়ান। এখানে মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সাহায্য করা হয়ে থাকে। আমরা সপ্তাহে 7 দিনই খোলা। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন টাইম পলিটিক্সে। আমি সাজিদ হক আছি আপনাদের সাথে। আর আজকে এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ধীরেন সিংহ, পলিট ব্যুরোর মেম্বার, সাম্যবাদী দলের, এবং সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন। আমরা বিরতির আগে কথা বলছিলাম আসলে 14 দলে কেন এই বামপন্থী রাজনীতিবিদ ধীরেন সিকদার সহ সাম্যবাদী দলের লোকরা বা অন্যরা রয়েছেন। তো ধীরেন সিং, আপনি বলছিলেন আর কি যে আপনারা কেন এসেছিলেন, এই মানে একটা জঙ্গিবাদ মৌলবাদকে আপনি আখ্যায়িত করছিলেন যে বিএনপি এদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, সেটার হিসেবে আসলে আপনারা কাউন্টার যাদেরকে থাকা যায় একটা ভালো অবস্থানের জন্য আপনারা আওয়ামী লীগ এসেছেন, পুরো বিষয়টা। আসলে যাই হোক, আপনার এটা বলতে পারেন, আপনার বলার সেই অধিকার আছে। তো প্রেক্ষাপটটা হচ্ছে, আমরা দেখলাম দেশকে, আমরা যে দেশ স্বাধীন করলাম, পাকিস্তান সাম্প্রদায়িক পাকিস্তানের কবল থেকে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ কামনা করে আমরা যে স্বাধীন করলাম, সেটা দেখলাম সেই অবস্থা থেকে অনেক দূর সরে গিয়ে আবার যেমন পাকিস্তানের সাথে সেই আইডিয়ার সাথে চলে যাচ্ছে, এবং সাথে জঙ্গিবাদের উত্থান, প্রকাশ্যে মানুষকে হত্যা করতেছে, মানুষকে মেরে পা উপরে বেঁধে মাথা নিচে দিয়ে উল্লাস করতেছে। এই অবস্থায় আর কোনো গতি ছিল না দেশ। তখন প্রশ্ন হচ্ছে, দেশের যে অরাজকতাকে রক্ষা করার জন্য আওয়ামী লীগের রাজনীতি আমাদের থেকে অত্যন্ত উল্টো একটা আমরা এই দিকে করি, এবং শ্রেণীগত দিক দিয়ে আওয়ামী লীগ বিএনপির কোনো পার্থক্য নাই, সেটাও একটা দিক। তবে আওয়ামী লীগ স্বাধীনতার যুদ্ধের নেতৃত্বকারী সংগঠন হিসাবে তার কিছু রাজনৈতিক কমিটমেন্টের জায়গা আছে, যেটা সে বারবার প্রমাণ করছে। যেমন ধরেন, আমরা 2004 সালে আমরা একটা এই ঐক্যমত হলাম যে এই অপশক্তিকে রুখতে গেলে A to Z আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এর বিকল্প নেই। সেই নিরিখে আমরা হলাম 23 দফার একটা কর্মসূচি আমরা ঘোষণা করলাম যে আমরা কি করব, 14 দলের কাজটা কি। এই 23 দফায় আমরা বিভিন্ন কিছু বলেছি, এর মধ্যে যুদ্ধাপরাধীর বিচার, তাদের শাস্তি, এগুলা করেছি। এবং এটা হচ্ছে আমার রাজনৈতিক কাজ। এখানে মন্ত্রী হওয়াটা বড় বিষয় ছিল না। মন্ত্রী আমার প্রধানমন্ত্রী চেয়েছেন, উনি যাকে ইচ্ছা মন্ত্রী করতে পারেন। এখন তো মন্ত্রী করেন নাই, অথবা এখন যারা মন্ত্রী আছেন তাকে বাদও দিতে পারেন, সেটা ওনার ইচ্ছা। মন্ত্রীটা তো বেশি বড় বিষয় নয়। আমরা চাইছিলাম যেটা, সেটা অনেকটা আমরা অর্জন করতে পেরেছি। হ্যাঁ, প্রশ্নটা এখানে যে আসলে সরকারের অংশ হিসেবে যে মানে সরকারের অংশ না, আমরা এটা 23 দফা ভিত্তিক। সরকারে তো আমরা নাই, আমাদের তো ছিলাম একটা পর্যায়ে ছিলাম। সেটা সরকার প্রধান মনে করছেন যে ওনাকে দিয়ে সরকারের কাজ হবে, সেই হিসাবে উনি রাখছিলেন। এখন উনি নাই, আমরা 14 দল থেকে বেরিয়ে আসি নাই। যদি আমার যদি উদ্দেশ্য থাকতো মন্ত্রিত্ব হওয়াই আমার আসল লক্ষ্য, তাহলে মন্ত্রিত্ব যাওয়ার পরে তো আমি 14 দল থেকে বেরিয়ে আসতাম। আমরা মনে করি 14 দলের প্রয়োজনীয়তা আছে, এবং 14 দল থাকার কারণেই আজকে আমরা মনে করি যে এই যুদ্ধাপরাধীদের যে বিচারের যে অগ্রগতি, আজকে যে এই চরম মানবতা বিরোধী অপরাধীদের উপযুক্ত শাস্তি দিয়ে তাদেরকে যে ফাঁসি দেওয়া হচ্ছে, সেটা 14 দলের একটা বড় অর্জন। এবং এই অর্জনটা হচ্ছে বাম সংগঠনগুলার যে তাগিদ, সেই তাগিদের মূল্যায়নের মাধ্যমে এটা হচ্ছে আমি মনে করি। এবং আপনি মনে করেন যে এখানে যদি আজকে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি অনেক ক্ষেত্রেই যে আমাদের যে সম্মিলিত মূল্যায়ন, সম্মিলিত আকাঙ্ক্ষা, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কাজগুলো কঠোরভাবে উনি করতেছেন। এই ফাঁসিগুলো হচ্ছে, বিভিন্ন চাপ আসতেছে। এই যে আপনার সবচেয়ে বাংলাদেশের হাজার হাজার টাকার মালিক মীর কাসেম আলী, হাজার হাজার কোটি টাকার মালিক, তাকেও আজকে ফাঁসির কাস্টিতে ঝুলে মরতে হয়েছে। কিন্তু এর আগের দিন মানুষ বিশ্বাস করে যে এটা হবে কিনা,
সালাউদ্দিন কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, এটা তো অর্জন মনে করি আমাদের বামপন্থীদের। আওয়ামী লীগের অনেক নেতার তো অনেক আছে যে সিন্ডিকেট করে তার ব্যবসা করতেছে ইয়ের সাথে, কিন্তু বামপন্থীকে খুঁজে পাবেন না যে আমি এখানে যোগ করতে চাই যে আপনি যদি দেখেন যে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে আমার মনে হয় যে সিলেটেই যখন আমরা আন্দোলন শুরু করি, সেই প্রথম সভা থেকে আমরা যখন ছাত্রকর্মী ধীরেন সিংরা ছিলেন, এবং সারা বাংলাদেশে যদি দেখেন দেশে প্রবাসে সেই বাম ঘরানার লোকজনই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সংগঠনের কাজ করেছেন এবং এই আন্দোলনকে জনদাবিকে বেগবান করেছেন, এই আন্দোলনকে, এই ধারণাকে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। এবং আজকে বাংলাদেশের মানুষ এই যে যুদ্ধপরাধীদের বিচারের ব্যাপারে ঐক্যবদ্ধ, এই যে ঐক্যবদ্ধ হওয়ার যে কাজটা, এটা কি এদেশের প্রগতিশীল করে নাই, করেছে। এবং আজকে যদি সারা বাংলাদেশে দেখেন এই যে জঙ্গিবাদের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে, মানুষের পশ্চাৎপদতার বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশের মানুষ আবার নতুন করে সচেতন হয়ে উঠেছে। এটাও আমি মনে করি সারা বাংলাদেশের আনাচে কানাচে কাজ করা, গ্রাম পর্যায়ে কাজ করা, আমাদের শহর বন্দরে কাজ করা, সেই প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠকদের ব্যাপক ভূমিকা রয়েছে। এবং এখানেই বাম তৎপরতা, এখানেই প্রগতিশীল তৎপরতার একটা সফলতা। এবং আজকের দিনে যারা মনে করেন যে সব কিছু থমকে দাঁড়িয়েছে, আমরা মনে করি থমকে দাঁড়িয়ে নয়, থামার কারণ থামে, কৌশল আরোপের কারণ আমরা কৌশল আরোপ করি, যেমন করে সাম্যবাদী দল করেছেন, যেমন করে ধীরেন সিংরা করেছেন। তাদের আমি মনে করি এই সমস্ত কৌশলের মধ্য দিয়ে একটি বড় অর্জনের জন্য কাজ করে যাওয়া, বা এটা আদর্শ বিচ্যুতি নয়, এটা দল বিচ্যুতি নয়। আচ্ছা, আদর্শ বিচ্যুত নয়, আপনার একটি গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে একটি মানে সাম্যবাদী একটি রাষ্ট্র, যেখানে ধনী গরিব সবার সম অধিকার থাকবে, এরকম একটি রাষ্ট্র কায়েমের আপনারা স্বপ্ন দেখেন। সেই ক্ষেত্রে আমার একটি প্রশ্ন, যে বাংলাদেশের এখনকার নির্বাচন ব্যবস্থা একটি বড় অংশ বাংলাদেশে, যদি আপনি শুধু ভোটের হিসেবেও ধরতে চান, আওয়ামী লীগ গতবার পেয়েছিল 43% ভোট, তার অন্য একটি বড় অংশ যদি আপনি পুরোটা দেখেন, তাহলে কিন্তু সেই 57% মানুষ কিন্তু, মানে যেটা আমি 2008-এর নির্বাচনে হিসাব দিচ্ছি, এই 2000 পরের এই কিছুদিন আগের যে নির্বাচনে কিন্তু অংশ নেয়নি। এত বড় একটা অংশ, আপনারা বলছেন যে গণতান্ত্রিক, এটা আপনার কাছেও প্রশ্ন। আপনি ছাত্র জীবনে রাজনীতি করেছেন, এখন প্রবাস জীবন করছেন, এখানে আপনি এই গণতান্ত্রিক ব্যবস্থা, বাংলাদেশের এই অবস্থান নিয়ে কখনো কোনো প্রশ্নের সম্মুখীন হন কিনা, এটা আমি আপনার কাছে পরে আসছি। তার আগে দাদা আপনার কাছেই বলে রাখছি যে গণতান্ত্রিক অবস্থায় নির্বাচন একটি বড় জিনিস, যেখানে আসলে সকল মানুষের সকল মতের একসাথে আসলে মিলন ঘটানোর কথা এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাওয়ার কথা। আপনারা একসময় যেই সরকারের অংশে ছিলেন, সেই সরকারের অংশই কিন্তু আসলে গত নির্বাচনটা হয়েছে, যেখানে দেশের একটা বড় অংশ এবং অনেক বড় বড় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। এই বিষয়টাকে আপনি কি দেখছেন? এটাকে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সুষ্ঠু কোনো পদক্ষেপ আপনি মনে করেন? আমি বলবো যে এখনো নির্বাচনী ব্যবস্থা আমরা যে অর্থে গণতন্ত্র বুঝি সে পর্যায়ে যেতে পারে নাই, অনেক ঘাটতি আছে এখানে। এটা বলা যায় যে এটা গণতান্ত্রিক অবস্থায় যাওয়ার জন্য আমাদের যে লক্ষ্য, আমরা তো দুইটা লক্ষ্য বিশেষত, যে একটা হলো গণতান্ত্রিক দেশ হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা, আর অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত করা। এই দুইটা লক্ষ্যই কিন্তু পূরণ হয় নাই, এখনো এর ঘাটতি আছে। আর 14 সালের নির্বাচন সময় আপনি বলছেন যে এটা সাংবিধানিক নিয়ম রক্ষার একটা নির্বাচন, সেটা করতে হতো, না হলে কে আসবে মধ্যখানে, কে আসবে, তাকে কি আমি ওয়েলকাম করব? সংবিধানটাকে পরিবর্তন করি তো আসলে এই জায়গাটাকে না, সংবিধানের ধারাবাহিকতা এটা আসছে। একটা সরকারের পরে একটা সংবিধানে বলা আছে একটা সরকার পরিবর্তনে 3 মাসের মধ্যে নির্বাচন করে তাকে আরেকটা সরকারের কাছে, নির্বাচিত সরকারের কাছে। এখন দেখেন, আপনিও জানেন যে নির্বাচনের আগে যে সংকটটা, নভেম্বরে সম্ভবত, যে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আহ্বান জানালেন, টেলিফোন করলেন, ওনাকে অফার দিলেন খালেদা জিয়াকে যে আপনি আপনার পছন্দ মতো এই মিনিস্ট্রিগুলো নেন এবং একটা সরকার আমরা করি এবং এই সরকারের অধীনে নির্বাচন হবে। কিন্তু তারা অ্যাডামেন্ট হবে না। এবং তখন খালেদা জিয়ার কথা না, এটা হয়তো উনি মুখ দিয়ে বলেছেন, সেটার পিছনে কাজ করেছে জামাত চাইছিল এমন একটা সংকট সৃষ্টি করে, যেমন মিশরে ব্রাদারহুড যেভাবে ক্ষমতায় গেছে, একটা ত্রাস সৃষ্টি করে এই কাজ তারা করতেছে। তারা তাদের যে একটা মানে ঘৃণ্য কৌশল, সেটা ট্রেপে পড়ে খালেদা জিয়া সেখানে যান নাই। আমরা বলছিলাম খালেদা জিয়া তখন নির্বাচনে যেতেন, আওয়ামী লীগ থেকে ওনারা ভালো করতেন,
সেটা একটা এস্টিমেট আমাদের ছিল আগে। তখন যে জনগণের মধ্যে একটা অ্যান্টি আওয়ামী লীগ ফিলিংস ছিল তো তখন 2014 যে সরকারের অংশ আপনারা ছিলেন। হ্যাঁ, আমাদের একটা সার্ভে আর কি। তখন যদি খালেদা ইলেকশনে আসতেন রেজাল্টটা কিন্তু অন্যরকম হতো। কিন্তু প্রথম প্রশ্নটি তো ছিল আসলে যে সুষ্ঠু এবং গণতান্ত্রিক ভাবে যে নিরপেক্ষ নির্বাচনের একটা পরিবেশ ছিল না বলে করা হয়েছিল, এবং আপনি বলছিলেন যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, সেক্ষেত্রে কিন্তু উচ্চ আদালতের কিন্তু রায়ে বলা হয়েছিল যে আরো 2 টার্ম যদি সরকার চায় তাহলে রাখতে পারে, যে জিনিসটা সরকার না, পার্লামেন্ট যদি অ্যাপ্রুভ করে, সংসদ যদি এটা অনুমোদন করে তাহলে এটা কিন্তু ম্যান্ডেটরি না, সেটা করতে হবে না। সংসদ অনুমোদন করে নাই, এখন আপনি বলেন যে আমাদের নির্বাচন ব্যবস্থায় ত্রুটি আছে, আমি কি বলতে পারি সাথে? না, আরেকটা আমি কথা বলি যে মানলাম এটা, এরপরে এই যে ত্রুটি থাকে সেটা আমরা পরস্পর এটাকে ঠিক করার জন্য আমি আহ্বান জানালাম, আপনাকে আহ্বান জানা, চলেন আমরা একসাথে বসে একটা ফোরাম করি, আপনি এই ফোরামের কিছু অংশ নেন, আমি করলাম, করে আমরা এটাকে নির্বাচনের পর্যায়ে নাই। এটাও তো একটা আপনার উদারতা, আমি বলি গণতন্ত্র বলা উদারতা। আমি একটা গভর্নমেন্ট আছি, গভর্নমেন্টের হেড অফ দ্য স্টেট, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনি অপোজিশনে, সেই আহ্বানটাই যদি এটা বিশ্বের বিভিন্ন দেশের ক্রাইসিস সময় হয়, সেই আহ্বানে তো আপনার দেশ যদি মনে করতেন দেশটাই প্রধান, আমার দেশটাই রক্ষা করা উচিত, এখানে এটা না করে আপনি চলে গেলেন এটা নাশকতায়, আগুন জ্বালালেন, ট্রেন জ্বালালেন, গাড়িতে নিরীহ মানুষ গাড়ি চলে যাচ্ছে তাকে বোমা মারলেন, এগুলাকে আসমান থেকে কেউ এসে করে নেয়, একটা পক্ষ করছে এবং সেই পক্ষটা আমরা পরিষ্কার জমাত করছি। সেই বিষয়টা আমি বলছিলাম যে আসলে এখন কোন পদ্ধতিতে আসলে নির্বাচন হলে কিভাবে আসলে সব দলকে একসাথে, আপনি যদিও বিএনপি জামাতকে আপনারা বলছেন যে তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, কিন্তু বাংলাদেশের একটি বড় অংশের মানুষের সমর্থন তো এখনো তাদের সাথে আছে, যেখানে সব দল মত নির্বিশেষে আসলে দেশটাকে গড়ে তোলার কথা। তো এই নির্বাচন ব্যবস্থাটাকে আসলে কিভাবে করলে সবাইকে নিয়ে একসাথে একটা সুষ্ঠু নির্বাচনে আসতে পারে, আপনার মতামতটা? আমি মতামত কি, এখানে তো দেশ চলবে সংবিধানে, দেশ তো আমার কথা চলবে না। আমরা যেভাবে আমি আর কমরেড ধীরেন সিং যেভাবে চান, দেশ তো এইভাবে চলবে না। দেশ চলবে যে সংবিধানে লেখা আছে, সংবিধানে আপনি কিভাবে নির্বাচন করবেন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সেখানে লেখা দেওয়া আছে, এর বাইরে সরকার যাওয়ার সুযোগ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার যাবে কেন? এখানে রাজনীতির খেলা, রাজনীতি এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে বা 14 দল ক্ষমতায় আছে, এখন তারা যদি তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য রাজনৈতিক কৌশল আরোপ করবে, এটা করবেই। এখন আপনি যাবেন না, আপনি হেফাজতের লোক যখন আফগানিস্তান বানানোর জন্য ঢাকার রাজপথে চলে আসতে পারে, আপনি আহ্বান জানাতে পারেন, দেশবাসী ঝাঁপাইয়া পড়েন হুজুরদের সাথে, আপনারা চলে আসেন, আর দেশবাসীকে নির্বাচনের দিন আপনার ভোটাধিকার প্রদানের জন্য আসেন, এটা বলতে পারেন না। এটা আপনার রাজনৈতিক ব্যর্থতা, আপনি খেলতে নামেন নাই, তাদের ছাড় দিয়েছেন, এখন এর রাজনৈতিক মাসুল আপনাকে দিতে হবে। এই মাসুল দিতে গিয়ে বিভিন্ন দেশে এরকম বহুত রাজনৈতিক দল নিশ্চিহ্ন হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতেও আগামী 5-10 বছরে যদি দেখেন, অনেক বড় বড় নেতা নেত্রীর, অনেক প্রয়াত লোকের নামে দল যদি বিলীন হয়ে যায়, অবাক হবেন না। আচ্ছা, এইটাই আপনার কাছে আসে, আপনি তো দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা সম্পন্ন, যেটা বলছিলেন যে রাজনৈতিক কৌশল প্রয়োগ করা হয়, এই রাজনৈতিক কৌশলের খেলায় যদি একটা বড় অংশ, মানে বিরোধী দল যেটাকে বলা হয় এখনকার, তো জাতীয় পার্টিকে বিরোধী দল বলা হচ্ছে, কিন্তু একটা বড় অংশ, যার মতবাদের একটা বড় অংশ যদি বিলুপ্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে কি আসলে গণতান্ত্রিক ব্যবস্থাপনা যেটাকে থাকে সেটা একটা সংকটের মধ্যে পড়ে না? বা এই যে একটা মানে মতবাদ আপনি যেটা বলছেন, এই মতবাদটা বিলীন হয়ে যাওয়ার ফলে এখানে যদি উগ্রবাদ যদি এই খালি জায়গাটাকে গ্রহণ করে, সেটা দায়িত্ব আসলে কার হবে? না, উগ্রবাদ আর এই প্রক্রিয়া যেটা বলছেন এটা সমর্থক নয়। যে আমি বলবো যে আমি আগেই বলছি, ফাঁকা স্থান রয়ে গেল। আমি বলছি আমাদের দেশে নির্বাচনী ব্যবস্থা এখনো খুব শক্তিশালী নয়, অনেক ঘাটতি এখানে আছে আমরা দেখি, এবং নির্বাচনে টাকার খেলা আছে। এই জন্য আমরা বিশেষত বাম সংগঠনগুলা আমরা নির্বাচন কমিশনকে আমাদের মতো করে একটা প্রস্তাবনা আমরা দিয়েছি। এটা কি, যে এটা সংখ্যাতাত্ত্বিক প্রতিনিধি নির্বাচন, টাকা দিয়ে এখন আপনি ভোট কিনলেন, আমরা যারা দাঁড়ালাম টাকা নাই, ধরে আমার ক্যান্ডিডেট, নমিনেশন বাজেয়াপ্ত হয়, নমিনেশন বাজেয়াপ্ত এখানে তো কিছু ভোট আছে, সেই ভোটকে কাউন্ট করে তাদেরও প্রতিনিধি দেওয়া, তাহলে
পার্লামেন্টের টাকার খেলাটা কমবে। আপনারা অনেক সময় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথাও বলেছেন। না আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে না, বলা কমিউনিস্ট হচ্ছে পার্টি না, বলে না, আপনারা আমরা বলছে রব সাহেব বলছেন, রব সাহেব বলছেন। আচ্ছা এটা ওনার এরশাদ সাহেবও বলেছিলেন। এরশাদ সাহেব বলছে। এটা হলো প্রশাসনের মাথা ভারী করা। আমাদের দেশে দ্বিকক্ষের কোনো প্রয়োজন নেই, ছোট দেশ 300 জন প্রতিনিধি। এটা আমার দৃষ্টি আমার মানে প্রশ্নটা ছিল হচ্ছে যদি এরকম একটা বড় অংশ মানে বিরোধী দলে তো এখন বিএনপি সহ অন্যান্য দলগুলো রয়েছে, তারা যদি এরকম ওই যে রাজনৈতিক কৌশলের খেলায় যদি তারা নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে এই শূন্যস্থানটা আসলে কি একদলীয় ভাবেই থাকবে না অন্য কেউ আসলে পূরণ করবে? এই শূন্যস্থানটা প্রগতিশীলরা পূরণ করতে পারে। এই শূন্যস্থানটা নাগরিক অধিকার আন্দোলনে সম্পৃক্ত হয়ে বাম রাজনৈতিক প্রগতিশীল শক্তিরা, শ্রমিক শ্রেণীরা এটা দখল করতে পারে এবং এই সম্ভাবনায় বাংলাদেশের ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। যুদ্ধে আপনি যদি দেখেন এই তেল গ্যাসের আন্দোলন, আপনি যদি বলেন পরিবেশ আন্দোলন, এইসবের মধ্য দিয়ে নাগরিক আন্দোলন, এরা সরকারের বিরুদ্ধে কথা বলছে, এরা সরকারের সমালোচনা করছে। এদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে যে আগামীতে দেখা যাবে না, এটা তো আমরা উড়িয়ে দিতে পারি না। আমরা কেন বলছি যে গণতন্ত্রের এই সংকটের জন্য, নির্বাচনের এই সংকটের জন্য আবার জঙ্গিবাদ চলে আসবে, তো তুমি আমাকে আবার বিএনপির সাথে আপোষ করো, আবার জামাতের সাথে আপোষ করো? আমরা কেন ফর্মুলা দিচ্ছি? আমি কেন মনে করতেছি না যে এই গ্যাপটা যে প্রগতিশীল মানবাধিকার আন্দোলনে যারা আছে, যারা পরিবেশ আন্দোলনে আছে, নাগরিক অধিকারের আন্দোলনে আছে, তারাই তো অর্জন করতে পারে। ইব্রাহিম খোকন, আসলে আমাদের সময় শেষ, আমরা আরো কথা বলতে পারলে হয়তো আরো খুশি হতাম। ধীরেন সিং, আপনাকে অনেক ধন্যবাদ টাইম টিভি স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি, বামপন্থী যে রাজনীতি, সাম্যবাদের রাজনীতি, সমাজতন্ত্রের রাজনীতি সহ বাংলাদেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে, এবং এই আলোচনায় আমাদের সাথে ছিলেন ধীরেন সিং, যিনি দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য, এবং ইব্রাহিম চৌধুরী খোকন, এখানে প্রবাসী সাংবাদিক, অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন। তো দর্শক, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো অতিথিকে নিয়ে, একই সময় একই টেলিভিশনে। ততক্ষণ পর্যন্ত টাইম টেলিভিশনের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।